বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স প্রথম 3টে ম্যাচের ভিতর 2টো ম্যাচ হেরেছে, একটা ম্যাচ জিতেছে। এবার কেকেআর ঘরের মাঠে দ্বিতীয় হোম ম্যাচ খেলতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো বন্ধুরা, এই ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টিমে কি পরিবর্তন হতে পারে? দেখো, অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কারণ বেশ কিছু প্লেয়ারের কিন্তু ফর্ম একদমই খারাপ। সুতরাং কিছু পরিবর্তন অবশ্যই হবে। তো কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এই ভিডিওতে জানাবো। তার সঙ্গে ইডেনের পিচ কেমন হবে। তো দেখো, কেকেআর প্লেয়ার এবং কেকেআর ম্যানেজমেন্ট সহ কেকেআর ফ্যানদের মনে কিন্তু একটাই প্রশ্ন, যে ইডেন গার্ডেন্সে কি টার্নিং পিচ হবে। তো এই মুহূর্তে একটা বড় আপডেট এসেছে ইডেনের পিচ নিয়ে, তো সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ সন্ধ্যা 7টায় হোম গ্রাউন্ডে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে। আর এই ম্যাচটা কিন্তু একটা বড় ম্যাচ হতে চলেছে, কারণ ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম 3টে ম্যাচের ভিতর 2টো ম্যাচ হেরেছে। সুতরাং এই ম্যাচটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ম্যাচ। তাছাড়াও কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং রানার্স আপের সঙ্গে কিন্তু এই ম্যাচটা খেলবে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মতো প্রথম 3টে ম্যাচের 2টো ম্যাচ হেরেছে। তারাও কিন্তু এই ম্যাচটা কামব্যাকের ম্যাচ খেলবে। এবার দেখো, সানরাইজার্স হায়দ্রাবাদের টিম খুবই শক্তিশালী টিম। যদি আপনি ব্যাটিং লাইন আপ দেখেন, তাহলে তাদের খুবই শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে এবং বোলিং লাইন আপে 3জন ভালো পেসার রয়েছে, প্যাট কামিন্স, মোহাম্মদ শামি এবং হর্ষল প্যাটেল। তার সঙ্গে অ্যাডাম জাম্পার মতো দুর্দান্ত একজন হোয়াইট বলের স্পিনার রয়েছে। সুতরাং সানরাইজার্স হায়দ্রাবাদকে কিন্তু একদমই লাইটলি নিলে চলবে না। কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সিরিয়াস ভাবে ম্যাচটা খেলতে হবে। এবার দেখো, কলকাতা নাইট রাইডার্স কিন্তু লাস্ট 3টে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ডোমিনেট করে জিতেছে। যেমন গত সিজনে নকআউটের 2টো ম্যাচে, কোয়ালিফায়ার 1 এবং ফাইনালের 2টো ম্যাচেই কিন্তু ডোমিনেট করে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। বাট ওই সিজনে কিন্তু কেকেআর টিমে মিচেল স্টার্কের মতো বোলার ছিল, শ্রেয়াস আয়ারের মতো ক্যাপ্টেন ছিল। আর এবছর কিন্তু তার কিছুই নেই। একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার অবশ্যই টিমে আছে, বাট সে কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচের কিন্তু একটা ম্যাচও হাই ক্লাস মানে টপ ক্লাস পারফরমেন্স করতে পারেনি। তবে ইডেন গার্ডেন্সের পিচ কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ইডেন গার্ডেন্সে কিন্তু এবার টার্নিং পিচ করা হচ্ছে, কারণ গত পরশুদিন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু সিএবি কে ফোন করে জানিয়েছিলেন যে কলকাতা নাইট রাইডার্সের যে আগামী হোম ম্যাচটা রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, এই ম্যাচটার পিচ যেন একটু টার্নিং পিচ করা হয়। এবার দেখো, র্যাঙ্ক টার্নার কিংবা স্কোয়ার টার্নার পিচ কিন্তু হবে না। তবে গত ম্যাচে অর্থাৎ আরসিবির বিরুদ্ধে ম্যাচে বল যে একদমই টার্ন করেনি সেকেন্ড ইনিংসে, এরকমও হবে না। মোটামুটি গত ম্যাচে যে বল যতটা টার্ন করেছে এই ম্যাচে তার থেকে অনেকটা বেশি টার্ন করবে, এরকমটাই পিচ করা হয়েছে। বেশ কিছু রিপোর্টে সেটা সামনে এনেছে। পিচের ঘাস অনেকটা কেটে ফেলা হয়েছে, ঘাস নেই বললেই চলে পিচে। আর তার সঙ্গে সঙ্গে পিচ কিন্তু শুকনো রাখা হচ্ছে, পিচে কিন্তু জল দেওয়া হচ্ছে না এবং দিলেও খুব কম দেওয়া হচ্ছে। সুতরাং এই ম্যাচে কিন্তু কেকেআর এর স্পিনাররা অনেকটা সুবিধা পাবে পিচের থেকে। তো যাই হোক, এবার আসছে যে কেকেআর টিমে কি পরিবর্তন হওয়া উচিত। প্রথমত দেখো, সুনীল নারিনকে দিয়ে কিন্তু আর ওপেনিং হচ্ছে না। সুনীল নারিন গত সিজনে ভালো ওপেনিং করেছিল, বাট এই সিজনে কিন্তু গত সিজনের মতো পিচ অতটা ফ্ল্যাট হচ্ছে না, বেশ হার্ড পিচ কিন্তু করা হচ্ছে। সুতরাং সুনীল নারিন যদি বল সামান্য মুভ করে, মানে হালকা সুইং বা হালকা সিম হলেই কিন্তু সুনীল নারিন আর সেই বলটা খেলতে পারে না, বোল্ড হয়, না হলে ক্যাচ তুলে আউট হয়ে যায়, যেমনটা মুম্বাই ইন্ডিয়ান্সের এগেইনস্টে দেখেছেন। তো সুনীল নারিনকে দিয়ে কিন্তু আর ওপেনিং হচ্ছে না। এটা শুধুমাত্র আমি বলছি না, বেশ কিছু ক্রিকেট এক্সপার্ট কিন্তু জানিয়েছেন যে পার্ট টাইম ওপেনার দিয়ে কিন্তু ওপেন করা চলে না, মানে সবসময় পার্ট টাইম ওপেনার দিয়ে কিন্তু ওপেন চলে না। সেই জন্য বলছি, সুনীল নারিনকে দিয়ে কিন্তু আর ওপেন চলছে না। কেকেআর টিমের কিন্তু একজন প্রপার ওপেনার প্রয়োজন, কুইন্টন ডিককের সঙ্গে যে ওপেন করতে পারে। এবার দেখো, তাহলে কেকেআর এর কাছে কোন কোন ওপেনার রয়েছে। ওপেনার 2-3 জন রয়েছে, যেমন অঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু ওপেন করতে পারে, আজিঙ্কে রাহানে ওপেন করতে পারে, লুবনিত সিসোদিয়াও কিন্তু ওপেন করতে পারে। এবার এই 3 জনের যে কোনো একজনকে দিয়ে ওপেন করালে কিন্তু কেকেআর এর আরো সুবিধা হবে। তো যাই হোক, আমার মনে হয় ওপেনিং কিন্তু চেঞ্জ হবে, আর সেখানে অঙ্ক্রিশ রঘুবংশী, আজিঙ্কে রাহানে বা লুবনিত সিসোদিয়া যে কেউ আসতে পারে। বাট তার সঙ্গে রামানদীপ সিংহ কিন্তু ওপেন করার আগ্রহ প্রকাশ করেছে। কোচ এবং ম্যানেজমেন্টে জানিয়েছেন যে তিনি উপরের দিকে খেলতে চান, ইভেন যদি ওপেনিং এ তাকে পাঠানো হয় তিনি কিন্তু ওপেন করতেও প্রস্তুত। তবে আমার মনে হয় না রামানদীপ সিংকে দিয়ে ওপেন করাবে। সেখানে রঘুবংশী, আজিঙ্কে রাহানে বা লুবনিত সিসোদিয়া 3 জনের যে কোনো একজন কিন্তু বেস্ট চয়েস হবে কেকেআর এর জন্য কুইন্টন ডিককের সঙ্গে ওপেনিং এ। এবার আরো একটা পজিশনে চেঞ্জ হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার।
একগাদা টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে দলে ঠিকই নিয়েছে, কিন্তু ভেঙ্কটেশ আয়ার পুরোপুরি এই সিজনে ফ্লপ। এবার দেখো, একটা দুটো ম্যাচ বা তিনটে ম্যাচ একটা প্লেয়ারের ফ্লপ যেতেই পারে, সেখানে কোনো প্লেয়ারকে ব্লেম করা উচিত না। বাট ভেঙ্কটেশ আয়ারের কিন্তু কোনো পজিটিভ মাইন্ডসেটই নেই। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অতটা খারাপ শুরু করেছিল ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স, আর সেখানে ভেঙ্কটেশ আয়ার প্রথম বলটা ডিফেন্ড করে সেকেন্ড বলে হিট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেয়, মানে কোনো রেসপন্সিবিলিটি নেই বললেই চলে। তো ভেঙ্কটেশ আয়ারের মাইন্ডসেট, বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুতেই কিন্তু সাথ দিচ্ছে না, ইভেন পারফরমেন্সও করতে পারছে না। এখানে মনীষ পান্ডে গত ম্যাচে ভালো ইন্টেনশন দেখিয়েছে, সুতরাং মনীষ পান্ডেকে ফার্স্ট প্লেইং 11-এ রাখা উচিত। আপনাদের কি মতামত এই সম্পর্কে কমেন্টে জানান। সিম্প্যাথি দেখিয়ে ভেঙ্কটেশ আয়ারকে খেলানো উচিত বারবার, নাকি মনীষ পান্ডেকে সুযোগ দেওয়া উচিত, কমেন্টে জানাবেন। রিঙ্কু সিংও খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, বাট রিঙ্কু সিং এর জায়গায় একজন প্লেয়ারকে কেকেআর খেলাবে সেরকম প্লেয়ার কেকেআর এর কাছে এই মুহূর্তে নেই, সুতরাং রিঙ্কু সিংকে খেলাতেই হবে। এবার আসছি সব থেকে বড় কোশ্চেনটায়, যে সিদ্ধান্তটা কেকেআর কোনোদিনই নিতে পারবে না, সেটা হচ্ছে আন্দ্রে রাসেল। দেখো, আন্দ্রে রাসেল যদি অলরাউন্ডার হিসেবে খেলে তাহলে প্লেইং 11 তাকে খেলানো যায়। যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে পারফরমেন্স করতে পারেনি, বাট বল হাতে দুটো উইকেট নিয়েছে। এবার যদি আন্দ্রে রাসেল বোলিং করার জন্য পুরোপুরি ফিট থাকেন আর আজিঙ্ক্য রাহানে যদি আন্দ্রে রাসেলকে দিয়ে বোলিং করাতে চান, তবে অবশ্যই আন্দ্রে রাসেলকে প্লেইং 11-এ রাখা উচিত, আর নয় কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে রবমান পোয়েলকে খেলিয়ে দেওয়া ভালো। আন্দ্রে রাসেল ব্যাট হাতে একদমই ফ্লপ যাচ্ছে। তো আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন। আমি জানি যদিও আন্দ্রে রাসেল অবশ্যই প্লেইং 11-এ থাকবে, শুধুমাত্র ব্যাটিং এর জন্য হলেও থাকবে, কারণ এত বড় সিদ্ধান্ত কেকেআর ম্যানেজমেন্ট কখনোই নিতে পারবে না। আর বাকি এখানে একজন প্লেয়ার পরিবর্তন হওয়া উচিত, সেটা হচ্ছে অ্যান্ড্রিক নোরকিয়াকে স্পেন্সার জনসনের পরিবর্তে খেলিয়ে দেওয়া ভালো। স্পেন্সার জনসন প্রথম 3টে ম্যাচ খেলেছে, একদমই পারফরমেন্স করতে পারেনি। মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যান্ড্রিক নোরকিয়া অবশ্যই কেকেআর টিমে খেলবেন। তাহলে প্লেইং 11 কেমন হচ্ছে? তো দেখো, আমার মতে কেকেআর এর প্লেইং 11 সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এরকমটাই হওয়া উচিত। ওপেনিং এ কুইন্টন ডিকক এবং অঙ্ক্রিশ রঘুবংশী, 3 নম্বরে আজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে মনীষ পান্ডে, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে যদি আন্দ্রে রাসেল বোলিং করে তবে অবশ্যই আন্দ্রে রাসেল, যদি শুধুমাত্র ব্যাটিং এর জন্য তাকে খেলানো হয় তাহলে আন্দ্রে রাসেলের পরিবর্তে রবমান পয়েলই বেস্ট চয়েস হবে, বাট আন্দ্রে রাসেলই 6 নম্বরে খেলবেন। 7 নম্বরে রামানদীপ সিং, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে হর্ষিত চানা, 10 নম্বরে অ্যান্ড্রিক নোরকিয়া, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটা কেকেআর এর মেইন প্লেইং 11 থাকবে, আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরাকে খেলানো উচিত। তো এটাই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আমার মতে কেকেআর এর প্লেইং 11 হওয়া উচিত। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানান। কেকেআর এর প্লেইং 11-এ কি কি চেঞ্জ করা উচিত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।